ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ঠাকুর ও নরেন্দ্রনাথের অলৌকিক সম্বন্ধ এখানটায় আমাদের হচ্ছিল। ঠাকুর নরেন্দ্রকে যেভাবে দেখিতেন এখানটাই আমরা পাঠ করছিলাম। এইবার আসছে নরেন্দ্রের সম্বন্ধে সাধারণের ভ্রম ধারণা। সাধারণ ভক্তদের মধ্যে তখনকার সময় ঠাকুরের কাছে যারা আসতেন তাদের একটি ভ্রান্ত ধারণা হয়েছিল নরেন্দ্রনাথ সম্বন্ধে। ঠাকুরের একনিষ্ঠা, ত্যাগ এবং পবিত্রতা দেখিয়া নরেন্দ্রনাথ যেমন তাহার প্রতি প্রথম দিন হইতে আকৃষ্ট হইয়াছিলেন, ঠাকুরও বোধ হয় তেমনি যুবক নরেন্দ্রের অসীম আত্মবিশ্বাস, তেজস্বিতা এবং সত্যপ্রিয়তা দর্শনে মুগ্ধ হইয়া প্রথম দর্শন হইতেই তাহাকে আপনার করিয়া লইয়াছিলেন। যোগদৃষ্টি সহায় নরেন্দ্রনাথের মহত্ব ও উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে ঠাকুর যাহা দর্শন করিয়াছিলেন তাহা গণনায় না আনিয়া যদি আমরা এই পুরুষ প্রবরের পরস্পরের প্রতি অদ্ভুত আকর্ষণের কারণ অন্বেষণে প্রবৃত্ত হই, তাহা হইলে পূর্বোক্ত কথাই প্রতীয়মান হয়। বলছেন যে আমরা যে একে অপরের প্রতি, ঠাকুরের প্রতি নরেন্দ্রনাথ প্রথম দিন হইতেই এবং ঠাকুরও নরেন্দ্রনাথের প্রতি প্রথম দিন হইতেই যেন একটা অন্যরকম আকর্ষণ অনুভব করতেন। অন্যরকম অর্থাৎ দুজন দুজনকেই যেন ঠিক ঠিক চিনতে পেরেছিলেন। তো এখানে বলাই হচ্ছে ঠাকুরের সেই যোগ দৃষ্টি সহায়ে নরেন্দ্রনাথকে দেখা, তিনি তাই বুঝতে পেরেছিলেন এ তো আর কেউ নয়, এই সেই সপ্ত ঋষির এক ঋষি, এই ঠাকুরের এই ধর্ম সংস্থাপন ক্ষেত্রে তাকে সাহায্য করতেই তিনি এবার এসেছেন। ঠাকুর দেখেই চিনতে পেরেছিলেন, সেই জন্যই বলছেন সেই যোগ দৃষ্টি সহায়ে নরেন্দ্রনাথের মহত্ব ও উজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে ঠাকুর যাহা দর্শন করিয়াছিলেন, বলছেন তাহা গণনায় না আনিয়া, সেই সব দিক থেকে আমরা বাদ দিলাম, সেসব না দেখেই আমরা যদি দেখি যে এই পুরুষ প্রবরের পরস্পরের প্রতি অদ্ভুত আকর্ষণের কারণ অন্বেষণে প্রবৃত্ত হই, তাহলে পূর্বোক্ত কথাই বোঝা যায়। কি দুজনেই দুজনের প্রতি একটা যেন আকর্ষণ অনুভব করেছিলেন। এইসব যোগদৃষ্টি দৃষ্টি অনেক পরের কথায় আসছে, সাধারণের বোধগম্যের ব্যাপারও নয়। তাই এখানে বলা হচ্ছেন যে সেটা আমরা যদি গণনায় নাও আনি তাহলেও দেখবে যে দুজন দুজনের প্রতি এমন ভাবে প্রথম দিন থেকেই যেন একটা আকর্ষণ অনুভব করেছেন। এবার বলছেন এই জনসাধারণ, সাধারণ মানুষ, তাদের কি অন্তর্দৃষ্টিহীন, তারা এই বহির্দৃষ্টি দিয়েই কিন্তু সমস্ত জগৎকে দেখতে শিখেছে এবং দেখছে। অন্তর্দৃষ্টি শূন্য জনসাধারণ শ্রীযুত নরেন্দ্রের অদ্ভুত আত্মবিশ্বাসকে দম্ভ বলিয়া, অসীম তেজস্বিতাকে অধ্যত্ব বলিয়া এবং কঠোর সত্যপ্রিয়তাকে মিথ্যা ভাষণ অথবা অপরিণত বুদ্ধির নিদর্শন বলিয়া ধারণা করিয়াছিল। সেই শরৎ মহারাজের ক্ষেত্রেও আমরা দেখতে পাই, এই লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজ, তিনি পর্যন্ত যখন নরেন্দ্রনাথকে চিনতেন না, তিনি পর্যন্ত নরেন্দ্রনাথ সম্বন্ধে কিন্তু এমন ধারণাই করেছিলেন কি আমাদের অন্তর্দৃষ্টিহীন আমরা, সেই জন্য আমাদের মধ্যে কিন্তু যে নরেন্দ্রনাথের মধ্যে যে আত্মবিশ্বাস,
এত বিশ্বাসের সঙ্গে তিনি কথা বলতেন, আত্মবিশ্বাস নিয়ে তিনি কথা বলতেন, সেটাকেই মানুষ কিন্তু দম্ভ হিসাবে ধরেছিল। এবার অসীম তেজস্বিতাকে অধ্যত্ত বলিয়া গ্রহণ করিয়াছিল, আর কঠোর সত্যপ্রিয়তা, এটাকে বলা হচ্ছে মিথ্যা ভাষণ। সত্য ভাষণ তো সবসময় প্রিয় হয় না, তাই এখানেই বা বলা হচ্ছে অপরিণত বুদ্ধি, যে বালক ছেলে, এই সবে মাত্র ছেলে, কলেজে পড়ছে কি স্কুলে পড়ছে, তার আর এমন কি বুদ্ধি আছে, অপরিণত বুদ্ধি হবে। লোক প্রশংসা লাভে তাহার একান্ত উদাসীনতা। আমরা সব সময় কিন্তু সতর্ক হয়ে আছি লোকে কি বলবে, সেই জন্য আমরা সেই অর্থেই কিন্তু ব্যবহার করি, ভদ্রতা করি, কত রেখে ঢেকে তারপরে করে। কিন্তু নরেন্দ্রনাথের মধ্যে সেগুলোও ছিল না। লোক প্রশংসা তিনি পাবেন সেই জন্য এমন ব্যবহার করবেন, সেই দিকে যেন তার কখনো নজরই ছিল না। এবং স্পষ্টবাদিতা, সর্ববিষয়ে নিঃসংকোচ, স্বাধীন ব্যবহার, এবং সর্বোপরি কোনো কার্য কাহারও ভয়ে গোপন না করা হইতেই তাহারা যে ঐরূপ মীমাংসায় উপনীত হইয়াছিল এ কথা নিঃসন্দেহ। রবীন্দ্রনাথের মধ্যে এমন সব গুণগুলো দেখতে পাওয়া যেত, সেগুলোকেই আমরা কিন্তু বিকৃত রূপ দিয়েছিলাম, বা সেই রূপেই আমরা কিন্তু, যেহেতু আমরা সেইভাবেই জগৎকে দেখে অভ্যস্ত, আমরা কিন্তু আমাদের মতো করেই নরেন্দ্রনাথকেও দেখব। তো সেই সময় তাকে কিন্তু সেইভাবেই দেখেছিল। এবার লীলাপ্রসঙ্গকার কি বলছেন দেখুন। আমাদের মনে আছে শ্রীযুত নরেন্দ্রের সহিত পরিচিত হইবার পূর্বে তাহার জনৈক প্রতিবেশী তাহার কথা উল্লেখ করিয়া একদিন আমাদিগকে বলিয়াছিলেন, এই বাটিতে একটি ছেলে আছে, তাহার মতো ত্রিপণ্ড ছেলে কখনো দেখি নাই। ত্রিপণ্ড মানেই হলো গিয়ে সবকিছু পণ্ড করে, অপগণ্ড, কোনো কাজের নয়, তাকেই অপগণ্ড বলে, ত্রিপণ্ড বলে। বিএ পাস করেছে বলে যেন ধরাকে সরা দেখে, বাপ খুড়োর সামনেই তবলায় চাঁটি দিয়ে গান ধরলে পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে দিয়েই চুরুট খেতে খেতে চলল, এইরূপ সকল বিষয়ে। তাই এগুলো তিনি কোনো দিকেই খেয়াল করতেন না বলেই কিন্তু এমন অবাধভাবে স্বাধীনভাবে তিনি চলাফেরাও করতেন। তাই সেগুলোই অন্তর্দৃষ্টিহীন মানুষ সেই বক্র দৃষ্টিতেই সেগুলো নিয়েছিল। উহা স্বল্পকাল পরে ঠাকুরের শ্রীপাদপদ্মে উপস্থিত হইয়া একদিন, বোধহয় সেদিন আমরা দ্বিতীয় বা তৃতীয়বার দক্ষিণেশ্বরে আগমন করিয়া তাহার পুণ্য দর্শন লাভে ধন্য হইয়াছিলাম। আমরা নরেন্দ্রনাথের গুণানুবাদ এইরূপে শুনিতে পাইয়াছিলাম। রতন নামক যদুলাল মল্লিকের উদ্যানবাটির প্রধান কর্মচারীর সহিত কথা কহিতে কহিতে আমাদিগকে দেখাইয়া ঠাকুর বলিয়াছিলেন, এরা সব ছেলে মন্দ নয়, 1.5টা পাস করিয়াছে। 1.5টা মানে এখানে FA পাস দিবার জন্য সেই বৎসর আমরা প্রস্তুত হইতেছিলাম। শিষ্ট শান্ত, কিন্তু নরেন্দ্রের মতো একটি ছেলেও আর দেখিতে পাইলাম না। যেমন গাইতে বাজাতে, তেমনি লেখাপড়ায়, তেমনি বলতে কইতে, আবার তেমনি ধর্ম বিষয়ে। সে রাত ভোর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। আমার নরেন্দ্রের ভিতর এতটুকু মেকি নাই। মেকি কথাটি ঠাকুর ব্যবহার করছেন কি মানে, দেখানোর কিছু নেই, সব কিছু নেই, কোনো কিছু শো করছে দেখানোর জন্য, যে অনেকে আমরা করি না হম্বি তম্বি দেখানোর জন্য, সেই সব নেই। আমার নরেন্দ্রের মধ্যে এতটুকু মেকি নেই, ঠাকুর বলছেন। বাজিয়ে দেখো, টং টং করছে। আর সব ছেলেদের দেখি যেন চোখ কান টিপে কোনো রকমে 2-3টে পাশ করেছে, ব্যাস এই পর্যন্ত। ওই করিতেই যেন তাদের সমস্ত শক্তি বেরিয়ে গেছে। নরেন্দ্রর কিন্তু তা নয়।
হেসে খেলে সব কাজ করে, পাশ করাটার জন্য তার কাছে কিছুই নয়। সে ব্রাহ্ম সমাজেও যায়, সেখানে ভজন গায়, কিন্তু অন্য সকল ব্রাহ্মের ন্যায় নয়। সে যথার্থ যথার্থ ব্রহ্মজ্ঞানী। শুধুমাত্র সেই ব্রাহ্ম সমাজে যাচ্ছে, সেখানে আড্ডাবাজি হচ্ছে, কথোপকথন হচ্ছে, যাওয়া আসাই সার, সেরকম নয়। বলছেন নরেন্দ্র কিন্তু সেরকম নয়, সে সত্যিকারের ব্রহ্মজ্ঞানী। ধ্যান করতে বসে তার জ্যোতির দর্শন হয়। সাধে নরেন্দ্রকে এত ভালোবাসি। ওই রূপ শ্রবণে মুগ্ধ হইয়া নরেন্দ্রনাথের সহিত পরিচিত হইবার মানসে আমরা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মহাশয়, নরেন্দ্র কোথায় থাকে? তদুত্তরে ঠাকুর বলিয়াছিলেন, নরেন্দ্র বিশ্বনাথ দত্তের পুত্র, বাড়ি সিমলায়। পরে কলিকাতায় ফিরিয়া অনুসন্ধান করিয়া জানিয়াছিলাম, আমরা ইতপূর্বে প্রতিবেশীর নিকট হইতে যাহার সম্বন্ধে পূর্বোক্ত নিন্দাবাদ শুনিয়াছিলাম, সেই যুবকই ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ, যাকে সেই ত্রিপণ্ড, সেই তবলায় চাটি দিয়ে গান ধরে, বয়োজ্যেষ্ঠদের সামনে দিয়ে চুরুট টানতে টানতে চলল, বিএ পাশ করেছে, যেন কি পাশ করেছে নিজেকে মনে করে, এইসব যে নিন্দাবাদ বাদ, সেগুলো সেই শুনেছিল। সেই নিন্দাবাদের যিনি, তিনিই হলেন গিয়ে সেই যুবক, ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ। বিস্মিত হইয়া আমরা সেদিন ভাবিয়াছিলাম, বাহিরের কতকগুলি কার্যমাত্র অবলম্বন করিয়া আমরা সময়ে সময়ে অপরের সম্বন্ধে কতদূর অন্যায় সিদ্ধান্ত করিয়া বসি। একজন বলে দিয়েছে, তাই আমি এরকম মেনে নিয়েছি। আরেকজন বলেছে, তাই আমি মেনে নিয়েছি। আমি হয়তো নিজে দেখিও নি, জানিও নি। তাই লীলা প্রসঙ্গকার দেখুন একেবারে শেষে শেষে লিখছেন এই কথা, বাহিরের কতকগুলি কার্যমাত্র অবলম্বন করিয়া আমরা সময়ে সময়ে অপরের সম্বন্ধে কত দূর অন্যায় সিদ্ধান্ত করিয়া থাকি। পূর্বোক্ত প্রসঙ্গে আরো একটি কথা এখানে বলিলে মন্দ হইবে না। ঠাকুরের শ্রীমুখে নরেন্দ্রনাথের ঐরূপ গুণানুবাদ শুনিবার কয়েক মাস পূর্বে জনৈক বন্ধুর ভবনে শ্রীযুত নরেন্দ্রের দর্শন লাভ একদিন আমাদিগের ভাগ্যে উপস্থিত হইয়াছিল। সেদিন তাহাকে দর্শন মাত্রই করিয়াছিলাম। ভ্রম ধারণাবশত তাহার সহিত আলাপ করিতে অগ্রসর হই নাই, কিন্তু তাহা সেই দিনকার কথাগুলি এমন গভীরভাবে আমাদিগকে স্মৃতি আমাদিগ আমাদিগের স্মৃতিতে মুদ্রিত হইয়া গিয়াছে যে এতকাল পরেও উহাদিগকে যেন কাল শুনিয়াছি এইরূপ মনে হইয়া থাকে। কথাগুলি বলিবার পূর্বে যে অবস্থায় আমরা উহাদিগকে শ্রবণ করিয়াছিলাম, তৎবিষয়ে কিঞ্চিত আভাস পাঠককে দেওয়া কর্তব্য। কি শুনেছিলেন? মনে হচ্ছে যেন এই এই শব্দ শুনেছি, কিন্তু নরেন্দ্রের মুখ থেকে সেদিন তিনি এমন কথা শুনেছিলেন, যার জন্য তিনি আজও সেটি মনে আছেন, মনে রেখেছেন। নতুবা শ্রীযুত নরেন্দ্র সম্বন্ধে সেদিন আমাদিগের কেন ভ্রম ধারণা উপস্থিত হইয়াছিল, সে কথা বুঝিতে পারা যাইবে না। এই যেই বন্ধুর আলয়ে আর কি গেছিলেন, যেই বন্ধুর কাছে গেছিলেন এই শরৎ মহারাজ, তিনি খবর পেয়েছিলেন সেই বন্ধু নাকি বকাটে হয়ে গেছে। এখন এই নরেন্দ্রনাথকে দেখে সেই বন্ধুর গৃহে, নরেন্দ্রনাথ কিরকম দেখলেন, যে গুনগুন করতে করতে এসে সেই ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকেই তিনি সেই বিছানাতে অর্ধ শায়িত অবস্থায় শুয়ে আছেন। এতগুলো লোক যে আছে বাড়িতে, আরো যে আছে, তাদের দিকে কোনো ভ্রুক্ষেপও নেই। এইরকম যেন তখন তিনি এই ভ্রম ধারণা করেছিলেন, ও এই বন্ধুর পাল্লায় পড়েই কিন্তু আমার এই বন্ধুটিও এমন হয়েছে। এই যে ভ্রম ধারণা, যে বন্ধুর আলোয় আমরা সেদিন শ্রীযুত নরেন্দ্রকে দেখিয়াছিলাম, তিনি তখন কলিকাতার সিমলাপলিস্থ গৌরমোহন
মুখার্জি লেনে নরেন্দ্রের বাসভবনের সম্মুখেই একটি দ্বিতল বাড়ি ভাড়া করিয়াছিলেন। স্কুলে পড়িবার কালে আমরা 4-5 বৎসর সহপাঠী ছিলাম। প্রবেশিকা পরীক্ষা দিবার 2 বৎসর পূর্বে তিনি বিলাত যাইবেন বলিয়া বোম্বাই পর্যন্ত গমন করিয়াছিলেন, কিন্তু নানা কারণে সমুদ্র পারে গমনে অসমর্থ হইয়া একখানি সংবাদপত্রে সম্পাদক হইয়াছিলেন এবং মধ্যে মধ্যে বাংলায় প্রবন্ধ ও কবিতা লিখিয়া পুস্তক সকল প্রণয়ন করিতেছিলেন। কিছুকাল পূর্বে তিনি বিবাহ করিয়াছিলেন এবং ওই ঘটনার পরে নানা লোকের মুখে শুনিতে পাইয়াছিলেন তাহার স্বভাব উচ্ছৃঙ্খল হইয়াছে এবং নানা অসৎ উপায়ে অর্থোপার্জন করিতে তিনি কুণ্ঠিত হইতেছেন না। ঘটনা সত্য বা মিথ্যা নির্ধারণ করিবার জন্যই আমরা সেদিন সহসা তাহার ভবনে উপস্থিত হইয়াছিলাম। ভৃত্যের দ্বারা সংবাদ পাঠাইয়া আমরা বাহিরের ঘরে উপবিষ্ট আছি, এমন সময় একজন যুবক সহসা সেই ঘরে প্রবিষ্ট হইলেন এবং গৃহস্বামীর পরিচিতের ন্যায় নিঃসংকোচে নিকটস্থ একটি তাকিয়ায় অর্ধশায়িত হইয়া একটি হিন্দি গীতের একাংশ গুনগুন করিয়া গাহিতে লাগিলেন। এই প্রথম নরেন্দ্রনাথকে দেখছেন শরৎ মহারাজ। যতদূর মনে আছে গীতটি শ্রীকৃষ্ণ বিষয়ক, কারণ কানাই ও বাঁশুরি এই দুটি শব্দ কর্ণে স্পষ্ট প্রবেশ করিয়াছিল। শৌখিন না হইলেও যুবকের পরিষ্কার পরিচ্ছদ কেশের পারিপাট্য এবং উন্মনা দৃষ্টির সহিত কালার বাঁশির গান ও আমাদিগের উচ্ছৃঙ্খল বন্ধুর সহিত ঘনিষ্ঠতার সংযোগ করিয়া লইয়া আমরা তাহাকে বিশেষ সুনয়নে দেখিতে পাইলাম না। সুনয়নে কিন্তু দেখলেন না বলছেন, আমরা কিন্তু সেই রকম ভাবে সুনয়নে ভালো চোখে দেখতে পারলাম না। গৃহ মধ্যে আমরা যে বসিয়া রহিয়াছি তদ্বিষয়ে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করিয়া, মানে আমরা যেই ঘরে হয়তো প্রবেশ করেছি অনেক লোক বসে থাকে, সবার সাথেই একটু হয়তো কথা বলি, একটা সৌজন্য দেখাই, কিন্তু সেই দিকে এই যুবক কিন্তু সেই সব কোনো ভ্রুক্ষেপই করলেন না। নিজের ভাবেই তিনি কিন্তু সেই তাকিয়াতে অর্ধসাহিত অবস্থায় বসলেন, গুনগুন করে গান করছেন, কারোর দিকে কোনো নজরই তার নেই। গৃহমধ্যে আমরা যে বসিয়া রহিয়াছি তৎবিষয়ে কিছুমাত্র ভ্রুক্ষেপ না করিয়া তাহাকে ঐরূপ নিঃসংকোচ ব্যবহার এবং পরে তামাকু সেবন করিতে দেখিয়া আমরা ধারণা করিয়া বসিলাম আমাদিগের উচ্ছৃঙ্খল বন্ধুর ইনি একজন বিশ্বস্ত অনুচর এবং এইরূপ লোকের সহিত মিলিত হইয়াই তাহার অধঃপতন হইয়াছে। বলছে এই যে বন্ধু, এই যে যুবক, তার পাল্লাই আমাদের এই সহপাঠী, সে পরেই কিন্তু তার সঙ্গ গুণেই কিন্তু এমন অধঃপাতে গেছে, তার জীবনটাও নষ্ট হয়েছে। ওই যে অসৎ উপায়ে অর্থ উপার্জন, মিথ্যে কথা, কোনো কিছুতেই তিনি কুণ্ঠিত হতেন না, সেই বন্ধুর, যে এই বন্ধুর পাল্লায় পরেই কিন্তু তিনি এমনটি হয়েছেন যেন বুঝতে পারল। সে যাহা হোক, গৃহমধ্যে আমাদের অস্তিত্ব দেখিয়াও তিনি ঐরূপ বিষম উদাসীনতা অবলম্বন করিয়া আপন ভাবে থাকায় আমরাও তাহার সহিত পরিচয়ে অগ্রসর হইলাম না। কিছুক্ষণ পরে আমাদিগের বাল্যবন্ধু বাহিরে আসিলেন এবং বহুকাল পরে পরস্পরের সাক্ষাৎ লাভ করিলেও আমাদিগের দুই একটি কথা মাত্র জিজ্ঞাসা করিয়াই পূর্বোক্ত যুবকের সহিত সানন্দে নানা বিষয়ে আলাপে প্রবৃত্ত হইলেন। সেই গৃহস্বামী অর্থাৎ সেই বন্ধু, তিনিও কিন্তু যখন বাইরে এলেন, শরৎ মহারাজ এবং অন্যান্যরা ছিলেন যে তাদের সাথে বিশেষ কোনো কথা না বলেই সেই যে আগত যুবক তার সাথেই বেশি নানা ব্যাপারে নানা বিষয়ে কথা বলতে লাগলেন এবং আনন্দ করতে লাগলেন। তাহার ওই উদাসীনতা ভালো লাগিল না, তথাপি সহসা বিদায় গ্রহণ করাটা ভদ্রোচিত নহে ভাবিয়া
সাহিত্যসেবী বন্ধু যুবকের সহিত ইংরেজি ও বঙ্গ সাহিত্য সম্বন্ধে যে বাক্যালাপে নিযুক্ত হইয়াছিলেন, আমরা তৎ বিষয়ে শ্রবণ করিতে লাগিলাম। এবার সেই সাহিত্য নিয়ে নরেন্দ্রনাথ এবং সেই বন্ধু, তাদের দুজনের মধ্যে কথা হচ্ছে। উচ্চাঙ্গের সাহিত্য যথাযথ ভাব প্রকাশক হইবে, এই বিষয়ে উভয়ে অনেকাংশে একমত হইয়া কথা আরম্ভ করিলেও মনুষ্য জীবনের যে কোনো প্রকার ভাব প্রকাশক রচনাকেই সাহিত্য বলা উচিত কিনা তদ বিষয়ে তাহাদের মতভেদ উপস্থিত হইয়াছিল। যে কোনো সাহিত্যকেই আমরা ভাব প্রকাশক, ভাব প্রকাশক রচনাকেই, মানে যেখানেই ভাব প্রকাশ হচ্ছে সেখানেই কি, সেটাকেই কি সাহিত্য বলা যাবে, সেইটা নিয়ে তর্ক হলো দুই বন্ধুর মধ্যে। যতদূর মনে আছে, সকল প্রকার ভাব প্রকাশক রচনাকেই সাহিত্য শ্রেণীভুক্ত করিবার পক্ষ আমাদিগের বন্ধু অবলম্বন করিয়াছিলেন, এবং যুবক ওই পক্ষ খণ্ডনপূর্বক তাহাকে বুঝাইতে প্রয়াস পাইয়াছিলেন যে সু বা কু যে কোনো প্রকার ভাব যথাযথ প্রকাশ করিলেও রচনা বিশেষ যদি সুরুচি সম্পন্ন এবং কোনো প্রকার উচ্চাদর্শের প্রতিষ্ঠাপক না হয়, তাহা হইলে উহাকে কখনোই উচ্চাঙ্গের সাহিত্য শ্রেণী মধ্যে পরিগণিত করা যাইতে পারে না। এই নরেন্দ্রনাথের যুক্তি হলো গিয়ে সেই, এটা বুঝাচ্ছেন। সু বা কু যে কোনো প্রকার ভাব যদি সত্যিকারের প্রকাশ করতে না পারে এবং সেখানে যদি সুরুচি সম্পন্ন এবং কোনো প্রকার উচ্চাদর্শের প্রতিষ্ঠাপক না হয়, সুরুচি হতে হবে এবং একটি আদর্শ স্থাপন করছে এমনই ভাব কিন্তু সাহিত্যতে নিতে হবে। নরেন্দ্রনাথ কি সুন্দর করে নরেন্দ্রনাথ কিন্তু সেটি বুঝিয়ে দিলেন। আপন পক্ষ সমর্থনের জন্য যুবক তখন চসার চসার হইতে আরম্ভ করিয়া যত খ্যাতনামা ইংরেজি ও বাংলা সাহিত্যিকদের পুস্তক সকলের উল্লেখ করিয়া একে একে দেখাইতে লাগিলেন তাহারা সকলেই ঐরূপ করিয়া সাহিত্য জগতে অমরত্ব লাভ করিয়াছেন। উপসংহারে যুবক বলিয়াছিলেন, সু এবং কু সকল প্রকার ভাব উপলব্ধি করিলেও মানুষ তাহার অন্তরের আদর্শ বিশেষকে প্রকাশ করিতেই সর্বদা সচেষ্ট রহিয়াছে। আদর্শ বিশেষের উপলব্ধি ও প্রকাশ লইয়াই মানবদিগের ভিতর যত তারতম্য বর্তমান। এই এখন শুধুমাত্র ভাব আমি প্রকাশ করলাম, সেটা কিন্তু ঠিক নয়। তাহলে সেইখানেই নরেন্দ্রনাথের বক্তব্য হলো, সেখানে অবশ্যই একটি আদর্শ থাকতে হবে, আদর্শ প্রতিষ্ঠাপক। দেখা যায় সাধারণ মানব রূপরসাদি ভোগ সকলকে নিত্য সত্য ভাবিয়া তল লাভকেই সর্বদা জীবন উদ্দেশ্য করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে। তাই এই সংসারটাকেই সত্য মনে করে এই সংসারটাই আমাকে পেতে হবে, তল লাভের জন্যই আমাকে যা করা সেটি করতে হবে, সেটাকেই কিন্তু নিশ্চিন্ত হইয়া জীবনের উদ্দেশ্য মনে করে সেটার জন্যই নিশ্চিন্ত হয়ে বসে আছে। They idealize what is apparently real. Apparently real, যেটা আমাদের কাছে রিয়েল মনে হচ্ছে অ্যাপারেন্টলি, এটা কিন্তু সত্যিকারের রিয়েল নয়, সেটাকেই কিন্তু আদর্শ হিসাবে ধরে নেয়। পশুদিগের সহিত তাহাদিগের স্বল্পই প্রভেদ। পশুদের মধ্যে কি, তারা যেটা দেখতে পাচ্ছে, যেটা খেতে পাচ্ছে, যেটা ভোগ করতে পারছে, সেটাই তাদের কাছে রিয়াল এবং সেটাই হলো গিয়ে তাদের হলো গিয়ে আদর্শ, আইডিয়াল। ঠিক সেইটিকে না দেখে অ্যাপারেন্টলি রিয়েল, যেটা আমাদের কাছে যেটাকে আসল মনে করছি আমরা, সেটা কিন্তু আসল নয়। অনিত্য বস্তুতে আমরা যখন নিত্য বলে ভেবে নেই,
এবং সেটাকেই আমরা আদর্শ স্থাপন করি, এবং সেইটি লাভের জন্যই যখন যেন আমার জীবনের উদ্দেশ্য আমরা মনে করি, তাহলে বলছে সেটা পশুর থেকে কোনো অংশে কম নয়। তাহলে পশুর মতোই হলো তাহলে। এখানে বলছেন স্বল্পই প্রভেদ আছে শুধুমাত্র। তাহাদিগের দ্বারা উচ্চাঙ্গের সাহিত্য সৃষ্টি কখনোই হইতে পারে না। তাই বলছেন তারা উচ্চাঙ্গের যে সাহিত্য সৃষ্টি, আদর্শ ভাব প্রকাশক যে সাহিত্য, তাহলে সেই সাহিত্য কোনোদিনও হতে পারে না। আরেক শ্রেণীর মানব আছে যাহারা আপাত নিত্য ভোগ সুখাদি লাভে সন্তুষ্ট থাকিতে না পারিয়া উচ্চতর আদর্শ সকল অন্তরে অনুভব করিয়া বহিস্থ সকল বিষয় সেই ছাঁচে গড়িবার চেষ্টায় ব্যস্ত হইয়া রহিয়াছে। দে ওয়ান্ট টু রিয়েলাইজ দ্য আইডিয়াল। অ্যাপারেন্টলি রিয়েল যেটাকে, সেটাকে আইডিয়াল না করে সত্যিকারের যে রিয়েল সত্য বস্তু, অর্থাৎ যা নিত্য, তাকেই যে আদর্শ রূপে গ্রহণ করতে পারে, ঐরূপ মানবী যথার্থ সাহিত্যে সৃষ্টি করিয়া থাকে। উহাদিগের মধ্যে আবার যাহারা সর্বোচ্চ আদর্শ অবলম্বন করিয়া উহা জীবনে পরিণত করিতে ছুটে, তাহাদিগকে প্রায় সংসারের বাহিরে যাইয়া দাঁড়াইতে হয়। খুব সত্যি, সংসার তো একটি ভাবে চলেছে, আমি সেখানে দিয়ে যদি চলতে না চাই, তাহলে আমাকে সেখান থেকে কিন্তু বের হতে হচ্ছে। তখন তার স্ট্রিমটাই কিন্তু আলাদা হয়ে গেল। তখন সে যেন সেই ট্র্যাক থেকে বাইরে চলে এলো, তার গতিটাই তখন সে অন্যরকম হয়ে যায়। কেন? তার জীবনে সেটা, সেই আদর্শতা সে তার জীবনে প্রতিফলিত করতে চাইছে, জীবনে তার জীবনের মধ্যে আনতে চাইছে। সেই জন্য সে ৮-১০ জন যেভাবে সেই জীবনযাপন করছে, সেইভাবে কিন্তু সে তখন করতে পারে না। সেই জন্য সেখান থেকে সে বেরিয়ে আসে, প্রায় সংসারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া যায়। ঐরূপ আদর্শ জীবনে পূর্ণভাবে পরিণত করিতে দক্ষিণেশ্বরের পরমহংসদেবকেই কেবলমাত্র দেখিয়াছি, সেই জন্যই তাহাকে শ্রদ্ধা করিয়া থাকি। এই ঠাকুর সম্বন্ধে এত সুন্দর কথা নরেন্দ্রনাথের মুখ থেকে সেই দিন শরৎ মহারাজ এবং তার অন্যান্য বন্ধু তারা কিন্তু শুনতে পেয়েছিলেন। সেই কথাটি শরৎ মহারাজ বলছেন যে এমন সেই কথা শুনেছিলাম, সেটি আজও মনে হলো যেন মনে হয় এই সদ্য শুনেছি, বা কালই যেন শুনেছি, এটি কানের মধ্যে যেন গুনগুন করছে সেই কথাটি। এত অপূর্বভাবে ঠাকুরের কথা বলছেন নরেন্দ্রনাথ। যুবকের ওই প্রকার গভীর ভাবপূর্ণ বাক্য এবং পাণ্ডিত্যে সেদিন চমৎকৃত হইলেও আমাদিগের বন্ধুর সহিত তাহার ঘনিষ্ঠ সম্বন্ধ দেখিয়া তাহার কথায় ও কাজে মিল নাই ভাবিয়া আমরা ক্ষুণ্ণ হইয়াছিলাম। অনন্তর বিদায় গ্রহণ পূর্বক আমরা সে স্থান হইতে চলিয়া আসিয়াছিলাম। ওই ঘটনার কয়েক মাস পরে আমরা ঠাকুরের নিকটে শ্রীযুত নরেন্দ্রের গুণানুবাদ শ্রবণে মুগ্ধ হইয়া তাহার সহিত পরিচিত হইবার জন্য তাহার আলয়ে উপস্থিত হইয়াছিলাম, এবং পূর্ব পরিদৃষ্ট যুবককে ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ বলিয়া জানিতে পারিয়া বিস্ময় সাগরে নিমগ্ন হইয়াছিলাম। নরেন্দ্রনাথ সম্বন্ধে পরিচিত হওয়ার আগেই কিন্তু তিনি নরেন্দ্রনাথ থেকে এমন কথা শুনেছিলেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। এই শরৎ মহারাজ এত সুন্দর একটি ঘটনার মধ্যে দিয়ে সেটি প্রকাশ করছেন। পরে দেখলেন নরেন্দ্রনাথের বাড়িতে গেছিলেন তিনি নরেন্দ্রনাথের সাথে দেখা করতে, গিয়ে দেখলেন যে সেই যে পূর্বদৃষ্ট যুবক, সেই হলো গিয়ে ঠাকুরের বহু প্রশংসিত নরেন্দ্রনাথ। বলছেন এটি দেখে আমি যেন ভীষ্ময় সাগরে পতিত হইয়াছিলাম। গতানুগতিক স্বভাব সম্পন্ন সাধারণ মানুষ ঐরূপে নরেন্দ্রনাথের বাহ্য আচরণ সমূহ দেখিয়া তাহাকে দাম্ভিক
উদ্ধত এবং অনাচারী বলি প্রভৃতি বলিয়া অনেক সময় ধারণা করিয়া বসিলেও ঠাকুর কিন্তু তাহার সম্বন্ধে কখনো ঐরূপ ভ্রমে পতিত হয়েন নাই। প্রথম দর্শনকাল হইতেই তিনি বুঝিতে পারিয়াছিলেন নরেন্দ্রের দম্ভ ও ঔদ্ধত্য তাহার অন্তর্নিহিত অসাধারণ মানসিক শক্তিসমূহের ফলস্বরূপ বিশাল আত্মবিশ্বাস হইতে সমুদিত হয়। তাহার নিরঙ্কুশ স্বাধীন আচরণ তাহার স্বাভাবিক আত্মসংযমের পরিচায়ক ভিন্ন অন্য কিছু নহে। তাহার লোকমান্যে উদাসীনতা তদীয় পূত স্বভাবের আত্মপ্রসাদ হইতেই সমুত্থিত হইয়া থাকে। তিনি বুঝিয়াছিলেন কালে নরেন্দ্রের অসাধারণ স্বভাব সহস্রদল কমলের ন্যায় পূর্ব বিকশিত হইয়া নিজ অনুপম গৌরব ও মহিমায় প্রতিষ্ঠিত হইবে। তখন তাপদগ্ধ সংসারের সংঘর্ষে আসিয়া তাহার ওই দম্ভ ও ঔদ্ধত্য অসীম করুণা আকারে পরিণত হইবে। তাহার অন্তর্দৃষ্টিপূর্ণ আত্মবিশ্বাস হতাশ প্রাণে বিশ্বাসের পুনঃপ্রতিষ্ঠা করিবে। তাহার স্বাধীন আচরণ সংযমরূপ সীমায় সর্বদা অবস্থিত থাকিয়া যথার্থ স্বাধীনতা লাভের উহাই একমাত্র পথ বলিয়া অপরকে নির্দেশ করিবে। সেই সব গুণাবলীর জন্যই যেন ঠাকুর বুঝতে পেরেছিলেন এই নরেন্দ্রনাথ হলেন অসাধারণ। তার সেই গুণগুলোই বিভিন্নভাবে কিন্তু প্রকাশিত হবে ভবিষ্যতে। ঠাকুর বুঝতে পেরেছিলেন তার সেই ঔদ্ধত্য সেটা যেন করুণার আকারে প্রকাশ পাবে কিছুদিন পরেই। তার অদৃষ্টপূর্ব আত্মবিশ্বাস হতাশ প্রাণে স্বামীজি কেমন করে বলছেন সেই জোরের সঙ্গে, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া আমরা দাঁড়াতে পারি না। পরবর্তীকালে সেগুলো বলছেন তো স্বামীজি, সেই ঠাকুর কবেই যেন বুঝেছিলেন সেই অদৃষ্টপূর্ব আত্মবিশ্বাস হতাশ প্রাণে বিশ্বাসের পুনঃপ্রতিষ্ঠা করিবে। তাহার স্বাধীন আচরণ সংযম রূপ সীমায় সর্বদা অবস্থিত থাকিয়া যথার্থ স্বাধীনতা লাভের উহাই একমাত্র পথ বলিয়া অপরকে নির্দেশ করিবে। এই যে সংযমী হওয়া কেন প্রয়োজন, সেই সংযমী হওয়ার থেকেই কিন্তু আমরা সেই প্রকৃত স্বাধীনতা লাভ করতে পারি। সেই জন্যই দেখিতে পাওয়া যায় প্রথম পরিচয়ের দিন হইতেই ঠাকুর সকলের নিকটে শত মুখে নরেন্দ্রের প্রশংসা করিতেছেন। প্রকাশ্যভাবে সর্বদা প্রশংসা লাভ করিলে দুর্বল মনে অহংকার প্রবৃত্ত হইয়া তাহাকে বিনাশের পথে অগ্রসর করে। একথা বিশেষভাবে জানিয়াও যে তিনি নরেন্দ্রনাথের সম্বন্ধে ওই নিয়মের ব্যতিক্রম করিয়াছিলেন তাহার কারণ তিনি জানতেন নরেন্দ্রনাথের সামনে আমি নিন্দাই করি আর স্তুতি করি তাতে কিন্তু তার কিছু যায় আসে না, সর্ব বিষয়ে তিনি উদাসীন। জানতেন, ব্যতিক্রম করিয়াছিলেন, তাহার কারণ তিনি নিশ্চয় বুঝিয়াছিলেন নরেন্দ্রের হৃদয় মন ঐরূপ দুর্বলতা হইতে অনেক ঊর্ধ্বে অবস্থান করিতেছে। ওই বিষয়ে কয়েকটি দৃষ্টান্ত বলছেন, এইবার দিচ্ছেন। মহামনস্বী শ্রীযুত কেশবচন্দ্র সেন, নরেন্দ্রের সামনেই কিন্তু সেই সব কথোপকথন হবে। এই কেশব সেন সম্বন্ধে ঠাকুরের কি বলছেন, তুলনা করছেন, কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক। এবার বলবেন সামনেই কিন্তু নরেন্দ্রনাথের সামনেই ঠাকুর বলছেন, বলছেন যে ঠাকুরের সাথে একদিন তারা বিজয় কৃষ্ণ গোস্বামী কেশব সেন তারা সব ঠাকুরের সহিত সম্মিলিত একদিন বসে আছেন, যুবক নরেন্দ্র তথায় উপবিষ্ট আছেন। ঠাকুর ভাবমুখে অবস্থিত হইয়া প্রসন্ন মনে কেশব ও বিজয়ের প্রতি দৃষ্টি করিতে লাগিলেন। পরে নরেন্দ্রনাথের প্রতি দৃষ্টি আকৃষ্ট হইবা মাত্র তাহার ভাবী জীবনের উজ্জ্বল চিত্র তাহার মানসপটে সহসা অঙ্কিত হইয়া উঠিল এবং উহার সহিত কেশব প্রমুখ ব্যক্তিদিগের পরিণত জীবনের তুলনা করিয়া তিনি পরম স্নেহে নরেন্দ্রনাথকে নিরীক্ষণ করিতে লাগিলেন। পরে সভাভঙ্গ হইলে বলিলেন, দেখিলাম কেশব যেরূপ একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে,
নরেন্দ্রের ভিতর ওইরূপ 18টা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। একটা শক্তিতে কেশব সেন বিখ্যাত হয়েছে, সেই রকম 18টা শক্তি নরেন্দ্রের মধ্যে বিদ্যমান। এইবার এই কম্পারেটিভ স্টাডি ঠাকুর করে পুরো চার্ট করে দেখিয়ে দিচ্ছেন আমাদের, কেশবের কি আছে, নরেন্দ্রের কি আছে। আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপ শিখার ন্যায় জ্ঞানলোকে উজ্জ্বল রহিয়া আছে। তাদের মধ্যেও জ্ঞান শিখা জ্বলছে, ছোট্ট দ্বীপের আকারে সেই জ্ঞান শিখা যেন জ্বলছে কেশবের মধ্যে, বিজয়ের মধ্যে। এবার নরেন্দ্রের মধ্যে কি দেখছেন? পরে নরেন্দ্রর দিকে চাহিয়া দেখি তাহার ভিতরের জ্ঞান ও সূর্য উদিত হইয়া, একেবারে সূর্য যেন প্রকাশ হয়েছে, একটা দীপশিখা আর কোথায় একটা সূর্য, জ্ঞান ও সূর্য উদিত হইয়া মায়া মোহের লেশ পর্যন্ত তথা হইতে দূরীভূত করিয়াছে। এমন জ্ঞান আলোক, এমন তেজ, সেদিকে তাকানো যাচ্ছে না। সূর্যের দিকে তো আর তাকানো যায় না, কিন্তু একটা শিখার দিকে, একটা দ্বীপ শিখার দিকে তাকানো যায়। সেরকম নরেন্দ্রের ভিতর যেন সেই জ্ঞান সূর্য উদিত হয়েছে, এবং তার সমস্ত মায়া মোহ সব যেন কথায় দূরীভূত হয়ে গেছে। অন্তর্দৃষ্টি শূন্য দুর্বল চেতা মানব ঠাকুরের শ্রীমুখ হইতে ঐরূপ প্রশংসা লাভ করিলে অহংকারে স্ফীত হইয়া আত্মহারা হইয়া পড়িত। নরেন্দ্রের মনে কিন্তু উহাতে সম্পূর্ণ বিপরীত ফলের উদয় হইল। তাহার অলৌকিক অন্তর্দৃষ্টি সম্পন্ন মন উহাতে আপনার ভিতরে ডুবিয়া যাইয়া শ্রীযুত কেশব ও বিজয়ের অশেষ গুণরাজির সহিত নিজ তাৎকালিক মানসিক অবস্থা নিরপেক্ষ তুলনায় প্রবৃত্ত হইল, এবং আপনাকে ঐরূপ প্রশংসা লাভের অযোগ্য দেখিয়া ঠাকুরের কথার তীব্র প্রতিবাদ করিয়া বলিয়া উঠিল, মহাশয় করেন কি? লোকে আপনার ওইসব কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে, আপনাকে পাগল ঠাউরাবে। কোথায় কেশব সেন তখন জগৎ বিখ্যাত হয়ে গেছেন তিনি, আর কোথায় এই দুদিনের ছোড়া নরেন্দ্রনাথ স্কুলের পড়া, তার সাথে আপনি কেশবের তুলনা করছেন? নরেন্দ্রনাথ তীব্র প্রতিবাদ করলেন ঠাকুরকে, বললেন করেন কি মশাই? লোকে আপনার ঐরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে, বলে আপনাকে পাগল বলবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব ও মহামনা বিজয়, এবং কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোঁড়া? নিজেই বলছেন, আপনি তাহাদিগের সহিত আমার তুলনা করিয়া আর কখনো ঐরূপ কথা সকল বলিবেন না। ঠাকুরকে বারণ করছেন। ঠাকুর উহাতে তাহার প্রতি সন্তুষ্ট হইয়া বলিয়াছিলেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি? মা শ্রী শ্রী জগদম্বা আমাকে ঐরূপ দেখাইলেন, তাই বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, তাই বলিয়াছি। বলছেন অন্য সাধারণ যদি কেউ হতো, এই স্তুতি বাক্য, এই প্রশংসা বাক্য শুনে ফুলে ফেপে একবারে বিশাল স্ফীত রূপ ধারণ করত, কিন্তু নরেন্দ্রনাথ স্ফীত তো হলেনই না, উপরন্তু তিনি তীব্র প্রতিবাদ করলেন, ঠাকুরকে বললেন আপনি এসব বলছেন, আপনাকে পাগল ঠাউরাবে লোকে। কোথায় কেশব, কোথায় মহামনা সেই বিজয়, তার সাথে এই দুদিন স্কুলের ছোড়া, দুদিনের তার আপনি তুলনা করছেন, এসব কথা আর কখনো বলবেন না। বারণ করছেন ঠাকুরকে। ঠাকুর তখন আবার বলছেন যে আমি কি বলতে, এইসব কি আমি নিজে বলছি? মা আমাকে দেখালেন, মা তো আমাকে সত্য বিনা কখনো মিথ্যা দেখাননি, তাই তিনি যা দেখিয়েছেন তাই আমি বলেছি। মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন, বলিলেই ঠাকুর ঐরূপ স্থলে নরেন্দ্রের হস্তে সর্বদা নিষ্কৃতি পাইতেন। নরেন্দ্র নাইলে ছাড়তেন না তো। বলছেন আমি কিছু জানি না, আমাকে মা বলতে বলেছেন, মা বলিয়েছেন, তাই আমি বলেছি। এবার নরেন্দ্রের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার ওইটি একমাত্র পথ ছিল। তাহার ঐরূপ দর্শন সকলে সত্যতা সম্বন্ধে সন্দিগ্ধ হইয়া
স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র অনেক সময় বলিয়া বসিতেন, মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে ওই সকল উপস্থিত হয়, তাহা কে বলিতে পারে? বলে আপনি সব বানিয়ে বানিয়ে বলছেন কিনা মাথার খেয়ালে? সেখানেও কিন্তু নরেন্দ্রনাথ এমন ভাবে বলেছেন, এটা কে বলতে পারে? আপনার ঐরূপ হইলে আমি নিশ্চয় বুঝিতাম আমার মাথার খেয়ালে ঐরূপ দেখিতে পাইতেছি। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শন একথা নিঃসন্দেহে প্রমাণিত করিয়াছে যে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সকল আমাদিগকে অনেক স্থলে প্রতারিত করে। অবশ্যই করে। যেমন মরীচিকা, এই গরমের দিনে খুব পাবেন, কলকাতার রাস্তায় দেখবেন দূর থেকে মনে হচ্ছে কি জল জল আছে, এমন তেতে আছে রাস্তাটা গরমে, কাছে গেলে কোনো জলও নয়, কিছুই নেই। এটাই হলো গিয়ে মরীচিকা। এই বিশেষ করে মরীচিকা দর্শনে আমরা ভ্রান্ত হই মরুভূমিতে। মরুভূমি রোদ্দুরে তেপ্তে আছে, কোথাও গাছ টাছ কিছু তো নেই, দূর থেকে দেখা যাবে বিশাল একটা জলাশয়। ছুটে ছুটে, জল তেষ্টা তো লাগবেই মরুভূমির মতো জায়গায়, ছুটে ছুটে সেখানে গিয়ে দেখবো যে না, কিছুই তো নেই। কিন্তু প্রতিভাত হচ্ছে, চক্ষু দিয়েই কিন্তু আমি দেখছি, আমার কাছে প্রতিভাত হচ্ছে যেন একটা জলাশয়, কিন্তু আসলে সেটি জলাশয় নয়। এইভাবে আমরা কিন্তু প্রতারিত হই। তদুপরি বিষয় বিশেষ দর্শনের বাসনা যদি আমাদিগের মনে সতত জাগরিত থাকে, তাহা হইলে তো কথাই নয়। উহারা ইন্দ্রিয়গ্রাম অর্থাৎ ইন্দ্রিয় সব আমাদিগকে পদে পদে প্রতারিত করিয়া থাকে। আপনি আমাকে স্নেহ করেন এবং সকল বিষয়ে আমাকে বড় দেখিতে ইচ্ছা করেন, সেই জন্য হয়তো আপনার ঐরূপ দর্শন সকল আসিয়া উপস্থিত হয়। নরেন্দ্রনাথ তাই ঠাকুরকে বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বড় করতে আপনি ভালোবাসেন, তাই আপনি ওইসব বড় বড় জিনিসগুলো সব দেখেন আমার সম্বন্ধে। ওইরূপ বলিয়া শ্রীযুক্ত নরেন্দ্র পাশ্চাত্য শারীর বিজ্ঞানে সসংবেদ্য দর্শন সমূহ সম্বন্ধে যে সকল অনুসন্ধান ও গবেষণা আছে এবং যে রূপে তাহাদিগকে ভ্রম সংকুল বলিয়া প্রমাণিত করা হইয়াছে, সেই সকল বিষয় নানা দৃষ্টান্ত সহায়ে ঠাকুরকে বুঝাইতে সময়ে সময়ে অগ্রসর হইতেন। ঠাকুরের মন যখন উচ্চ ভাবভূমিতে অবস্থান করিত, তখন নরেন্দ্রের ঐরূপ বাল সুলভ চেষ্টাকে সত্যনিষ্ঠার পরিচায়ক মাত্র ভাবিয়া তিনি তাহার উপর অধিকতর প্রসন্ন হইতেন। কিন্তু সাধারণ ভাবভূমিতে অবস্থানকালে নরেন্দ্রের তীক্ষ্ণ যুক্তি সকল ঠাকুরের বালকের ন্যায় স্বভাব সম্পন্ন সরল মনকে অভিভূত করিয়া কখনো কখনো ভীষণ ভাবাইয়া তুলিত। নরেন্দ্র বলছেন, দেখে এলাম আপনার চাতক পাখি গঙ্গার জল খাচ্ছে। ঠাকুর কিন্তু খুব ভাবিত হয়ে পড়েছেন, চিন্তিত হয়ে ছুটে গেছেন, ভাবছেন আচ্ছা, মা তো আমাকে সত্য ছাড়া কখনো মিথ্যা দর্শন করাননি, বলেননি। আবার নরেন্দ্র বলছে, নরেন্দ্রের কথাও তিনি ফেলতে পাচ্ছেন না, তাই তিনি সন্দেহের বসে কিন্তু ছুটে গেলেন। তারপরে ফিরে এসে নরেন্দ্রকে বলছেন, তুই ভাবিয়ে মেরেছিলি আমাকে, তোর কথা আর লবনি। বলে চামচিকে কোথায়, চামচিকে জল খাচ্ছে, তুই বলে দিলি কিনা চাতক পাখি। এইসব ঠাকুর কিন্তু ভাবিত হয়ে ছুটে গেছেন কিন্তু দেখতে, তিনি সেই মুহূর্তে কিন্তু উড়িয়ে দিলেন না, নরেন্দ্র যে কালে বলছে তার মানে সেটি সত্য, নরেন্দ্রের কথা তো ফেলতে পারেন না। তাই নরেন্দ্রের কথায় তিনি কিন্তু ছুটে গেলেন, গিয়ে আবার নিঃসংশয় হয়ে আবার ফিরে এসে আবার নরেন্দ্রকে বলছেন, তোর কথা আর লবণী। বলছেন বিষম ভাবাইয়া তুলিত কখনো কখনো। তখন মুগ্ধ হইয়া তিনি ভাবিতেন, তাই তো, কায় মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে। তাহার ন্যায় দৃঢ় সত্যনিষ্ঠ ব্যক্তি সকলের মনে সত্য ভিন্ন মিথ্যা সংকল্পের উদয় হয় না, এ কথা শাস্ত্রেও আছে। তবে কি আমার দর্শন সমূহে ভ্রম সম্ভাবনা আছে?
ঠাকুর এবার চিন্তিত হয়ে বললেন যে নরেন্দ্র তো কখনোই মিথ্যে বলতে পারে না, তাহলে আমার যে এইসব দর্শনাদি সেগুলো কি তাহলে ভ্রমপূর্ণ কিছু? খুব চিন্তায়। আবার ভাবিতেন, কিন্তু আমি তো ইতঃপূর্বে নানা রূপে পরীক্ষা করিয়া দেখিয়াছি, মা আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, এবং তাহার শ্রীমুখ হইতে বারংবার আশ্বাসও পাইয়াছি। তবে সত্যপ্রাণ নরেন্দ্র আমার দর্শন সকল মাথার খেয়ালে উপস্থিত হয়, এ কথা বলে কেন? ঠাকুর খুব চিন্তায় পড়েছেন, বলে এগুলো আপনার মাথার খেয়ালে হচ্ছে কিনা কে জানে। কেন তাহার মন বলিবা মাত্র ওই সকলকে সত্য বলিয়া উপলব্ধি করে না? ওইরূপ ভাবনায় পতিত হইয়া মীমাংসার জন্য ঠাকুর অবশেষে শ্রী শ্রী জগদম্বাকে ওই কথা জিজ্ঞাসা করিতেন, এবং ওর কথা শুনিস কেন? মায়ের রিপ্লাই, মা এবার ঠাকুরকে সান্ত্বনা দিচ্ছেন, ওর কথা শুনিস কেন? নরেন্দ্রের কথা। কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। এবার মায়ের থেকে ঠাকুর শুনতে পেলেন, তাহার শ্রীমুখ হইতে এইরূপ আশ্বাসবাণী শুনিয়া তবে নিশ্চিন্ত হইতে পারিতেন। দৃষ্টান্ত স্বরূপে একদিনের ঘটনা উল্লেখ করিলেই বলছেন, এই কুচবিহার বিবাহে তা কেশব সেনের মেয়ের সাথে একটা এই বিয়ে সংক্রান্ত বিষয়ে সামাজিক কিছু রীতিনীতি নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। সেই সব ক্ষেত্রে নরেন্দ্রনাথ সেই সবের জন্য নরেন্দ্রনাথ হয়তো 2-1 সপ্তাহ দক্ষিণেশ্বরে যেতে পারেনি। ঠাকুর প্রতিদিন তাহার আগমন প্রতীক্ষাপূর্বক নিরাশ হইয়া স্থির করিলেন স্বয়ং কলিকাতায় যাইয়া অদ্য নরেন্দ্রকে দেখিয়া আসিবেন। পরে মনে পড়িল সেদিন রবিবার, নরেন্দ্র যদি কাহারও সেই সাক্ষাৎ করিতে কোথাও গমন করে এবং কলিকাতায় যাইয়াও তাহার দেখা না পান, তখন স্থির করিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের সান্ধ্য উপাসনাকালে যে ভজন গাহিতে নিশ্চিত উপস্থিত হইবে, সেখানে যাইলেই তাহাকে দেখিতে পাইব। আবার ভাবিলেন সহসা সমাজে ওই রূপে উপস্থিত হইলে ব্রাহ্ম ভক্তগণের অসন্তোষের কারণ হইব না তো? পরক্ষণেই মনে হইল, কেন কেশবের সমাজে ওইরূপ কয়েকবার উপস্থিত হইয়াও তো তাহাদিগের সন্তোষ ভিন্ন অসন্তোষ দেখি নাই, এবং বিজয় শিবনাথ প্রভৃতি সাধারণ সমাজের নেতৃগণ তো দক্ষিণেশ্বরের ওইরূপে ইতিপূর্বে অনেক সময় আসিয়া আছেন। এইসব ভেবে চিন্তে ঠাকুর কিন্তু সেই সাধারণ ব্রাহ্ম সমাজে গিয়ে হাজির হয়েছেন। সন্ধ্যা সমাগতা শত ব্রহ্মভক্তের পুত হৃদয়োচ্ছ্বাস সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম ইত্যাদি মন্ত্র সহায়ে ঊর্ধ্বে উত্থিত হইয়া শ্রী ভগবানের শ্রীপাদপদ্মে মিলিত হইতে লাগিল। ক্রমে উপাসনা ও ধ্যান পরিসমাপ্ত করিয়া ঈশ্বর অনুরাগ ও আধ্যাত্মিক ঐকান্তিকতা বৃদ্ধির জন্য আচার্য বেদী হইতে ব্রাহ্ম সঙ্গকে সম্বোধন পূর্বক উপদেশ প্রদান করিতে আরম্ভ করিলেন। এমন সময়ে কি হলো, ব্রাহ্ম সমাজে সেই লাইট অফ করে দেওয়া হলো। ঠাকুর অপদস্থ হয়ে যাচ্ছেন, সেখানে নরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন। তিনি কোনো রকমে সেই অন্ধকারের মধ্যেই ঠাকুরকে কিন্তু সযত্নে বাইরে নিয়ে এসে ঠাকুরকে এবার বলছেন যে আপনি কেন এরকম করে চলে এসছেন এইসব গন্ডগোলের মধ্যে। হম সমাজস্থ কেহ ঠাকুরকে সাদরে গ্রহণ করিলেন না দেখিয়া শ্রীযুত নরেন্দ্র ইতপূর্বে মর্মাহত হইয়াছিলেন। অন্ধকারে কিরূপে তাহাকে মন্দিরের বাহিরে আনয়ন করিবেন তদ্বিষয়ে তিনি এখন ভীষণ চিন্তিত হইলেন। অতঃপর ঠাকুরের সমাধিভঙ্গ হইবা মাত্র মন্দিরের পশ্চাতে দ্বার দিয়া তিনি তাহাকে কোনরূপে বাহিরে আনয়নপূর্বক তাহার সহিত গাড়িতে উঠিয়া তাহাকে দক্ষিণেশ্বর পৌঁছাইয়া দিলেন। কত কেয়ারিং যেন সেখানে নরেন্দ্রনাথ। নরেন্দ্র বলিতেন, আমার জন্য ঠাকুরকে সেদিন এমন অপদস্থ হতে হলো দেখে, বলছেন, দেখিয়া মনে কত দূর কষ্ট উপস্থিত হইয়াছিল তাহা বলা অসম্ভব। ওই কার্যের জন্য তাহাকে সেদিন কত না তিরস্কার করিয়াছিলাম। ঠাকুরকে তিনি তিরস্কার করেছিলেন, পরে ভীষণ কষ্ট পেয়েছিলেন নরেন্দ্রনাথ। তিনি কিন্তু পূর্বোক্ত ঘটনায় ক্ষুণ্ণ হওয়া বা আমার কথায় কর্ণপাত করা কিছুই করেন নাই।
আমার প্রতি ভালোবাসার জন্য তিনি ওই রূপে আপনার দিকে কিছুমাত্র লক্ষ্য রাখেন না দেখিয়া তাহার উপর ভীষণ কঠোর বাক্য প্রয়োগ করিতেও কখনো কখনো কুণ্ঠিত হই নাই। নরেন্দ্রনাথ এগুলো বলছেন পরম শ্রদ্ধায়, কিন্তু বলছেন, এটি বোঝাচ্ছেন যে ঠাকুরের সাথে তাঁর সম্পর্ক কেমন ছিল। এই যে দিব্য ভালোবাসা, দিব্য প্রেম, দিব্য আকর্ষণ, এইটি কিন্তু এমনি হয় না। এই ভালোবাসার মধ্যে যে এতটুকু স্বার্থ নেই, সেইটি বোঝানোর জন্যই বলছেন ঠাকুর এমন আমাকে ভালোবাসার জন্য ঠাকুর নিজে অপদস্থ হচ্ছেন, সেটি আমাকে কতখানি কষ্ট দিয়েছে, তারপরে আমি কতভাবে তাকে কঠোর বাক্য প্রয়োগ করেছি যে এইরকম করে আপনি আসবেন না আমার জন্য। তারপরে বলছেন, এরকমও বলেছেন যে আপনি নরেন্দ্র নরেন্দ্র করছেন, এরকম পুরাণে আছে ভরত রাজা হরিণ হরিণ করে শেষ জন্মে, তারপরে গিয়ে পরজন্মে তিনি হরিণ হয়ে জন্মেছিলেন। আপনার আমার বিষয়ে অত চিন্তা করিবার পরিণাম ভাবিয়া সতর্ক হওয়া উচিত, ঠাকুরকে নরেন্দ্র বুঝিয়ে দিচ্ছেন। বালকের ন্যায় সরল ঠাকুর আমার ওই সকল কথা শুনিয়া ভীষণ চিন্তিত হইয়াছিলেন, বলিয়াছিলেন, ঠিক বলেছিস, তাই তো রে, তাহলে কি হবে? আমি যে তোকে না দেখে থাকতে পারি না। দারুণ বিমর্ষ হইয়া ঠাকুর মাকে ওই কথা জানাইতে গেলেন এবং কিছুক্ষণ পরে হাসিতে হাসিতে ফিরিয়া আসিয়া বলিলেন, যা শালা, আমি তোর কথা শুনব না। মা বললেন, তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানবি। এবার মা জগদম্বা ঠাকুরকে যেন এই আশ্বাস বাণী শুনিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই ভালোবাসিস। যেদিন ওর ভিতর নারায়ণকে না দেখতে পাবি, সেদিন ওর মুখ দেখতেও পারবি না। ওই রূপে আমি ইতপূর্বে যত কথা বুঝাইয়াছিলাম, ঠাকুর সেই সকলকে এক কথায় সেই দিন উড়াইয়া দিয়াছিলেন। কি অপূর্ব সেই ভালোবাসার সম্পর্ক নরেন্দ্রের আর ঠাকুরের। তাই আমরা পাই তো ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর। এই জায়গাটি যখন আমরা পাই, আমরা কিন্তু এই সব এই কম্পারেটিভ স্টাডিগুলো, তুলনামূলক যে আছে সব, এগুলো আমরা দিতে পারি। যে এই যে এই এত সুন্দর একটি অপূর্ব ভাব, এত সুন্দর একটি দুজনের মধ্যে সম্পর্ক, ঠাকুর এত চিন্তিত হয়ে গেছেন, বলছেন, তাই তো বলি, ঠিকই বলেছিস, কিন্তু আমি যে তোকে না দেখে থাকতে পারি না। কি সরল, কত সুন্দর করে ঠাকুর বলছেন যে ঠিকই বলছিস, এরকম ভরত রাজার কথাও বলছিস, হরিণ হরিণ করে শেষে গিয়ে হরিণ জন্ম লাভ করলো, আমি এখন কি করি বলতো, তাই তো ঠিকই তো বলেছিস, আমার তো কিছুই করা যাচ্ছে না, কিছুই পাচ্ছি না, কিন্তু তোকে না দেখেও তো থাকতে পারছি না, আমি কি করি? এইসব ভীষণ চিন্তা টিন্তা নিয়ে এবার মায়ের কাছে গিয়ে হাজির হয়েছে। মা কিন্তু ঠাকুরকে, সেই ছোট্ট বাচ্চাকে যেমন সান্ত্বনা দেন, মা কিন্তু ঠাকুরকে বলে দিলেন, আরে ওকে তুমি নারায়ণ বলে দেখো, সেই তো, তাই জন্যই তো এত ভালোবাসো। যদি সত্যি, ঠাকুর বলছেন এক সময় যে বিশ্বনাথের ছেলে, কায়েতের ছেলে, তার জন্য এত নরেন নরেন করছি আমি, কেন, এ আমার কি হলো, ঠাকুর নিজেও বলছেন। কিন্তু সে তো তা নন। এই মা ঠিক কথাটি বলে দিচ্ছেন, তুমি তার মধ্যে সেই নারায়ণকে দেখো, তাই তো তাকে এত ভালোবাসে। যেদিন নারায়ণ জ্ঞানে দেখতে পাবে না, সেদিন তার মুখ দর্শনও করতে পারবে না। এইবার ঠাকুর যেন আশ্বস্ত হলেন, তারপরেই বললেন যে আমি আর তোর কথা শুনবো না, তোর কথা আর লবণী, বলেছেন ঠাকুর। আজকে তাহলে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামः। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।